अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला नबीना मुहम्मद व आलिहि व सहबिहि अजमईन व मन तबिअहुम बि इहसान इला यौमिद्दीन अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा बिस्मि रब्बिकल्लज़ी ख़लक़ल इंसाना मिन अलक़ इक़रा व रब्बुकल अकरम अल्लज़ी अल्लमा बिल क़लम अल्लमल इंसाना मा लम याअलम। হামদু সানা সেই মহান রব্বুল আলমীর জন্য যিনি আমাদিগকে তৌফিক দান করেছেন আজকে এই চরশি হাবিবুন্নেছা হাফিজা মাদ্রাসার প্রাক বার্ষিক পরীক্ষার সমাপনান্তে অভিভাবক সমাবেশে এবং এখানকার ছাত্রছাত্রী যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুরস্কার প্রদানের অনুষ্ঠানে এবং সেই সাথে যারা এখানে অংশ নিয়েছে সকল ছাত্রছাত্রীদেরকে প্রণোদনামূলক পুরস্কার দিয়ে তাদেরকে শিক্ষায় প্রণোদনা বা আনন্দ উৎসাহ উদ্দীপনা দান করার জন্য আজকে যে সমাবেশ আয়োজন করা হয়েছে সেই সমাবেশে আল্লাহ পাক আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবীজি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম ও সালাত, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআল্লিম তথা শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, তার শিক্ষা আমাদের জীবনে আমাদের সন্তানদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমাদের সন্তানদেরকে নবীজির শিক্ষায় সুশিক্ষিত করার কাজে আমরা এখানে ভর্তি করিয়েছি এবং ভর্তির জন্য উদ্যোগ নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং নবীজির প্রতি দরুদ সালাম ও শান্তি বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আকারে আজকে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার আলোচনা শুরু করছি। যে রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিলেন, আপনাদের সময় শ্রমকে কাজে লাগিয়ে অনেক ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে সমবেত হয়ে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এই জন্য আপনাদের সকলকে মুবারকবাদ, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখানে প্রথমেই আমি প্রতিষ্ঠানটির অবস্থা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আপনাদের অনেকেরই বিষয়টি জানা আছে যে এই প্রতিষ্ঠানটি একটা নাজেহাল, একটা অতি মারাত্মক অবস্থার মধ্যে উপনীত হয়েছিল, যেখানে তার ঘর দৌড় বিল্ডিং আদি দরজা জানালা সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল। আল্লাহর মেহেরবানিতে ইতিমধ্যে আমাদের দেশের বিভিন্ন দানবীর ভাইদের এবং আমাদের অঞ্চলের দানবীর ভাইদের তাদের অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন পাঠদানের উপযোগী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানের ঘরদোরগুলোর মেরামত কাজ সম্পন্ন হয়েছে। মৌলিক যে বড় বড় কাজগুলো সেই কাজগুলো এখন সম্পাদন হয়েছে। এখন আমাদের বর্তমানে সিলিংয়ের কাজ বাকি আছে, মাল্টিমিডিয়া রুমটার কাজ বাকি আছে, ইলেকট্রিকের লাইন করে ওইদিকের ফ্যান লাইটের ব্যবস্থা করা বাকি আছে। সর্বোপরি এখানে যে বোর্ডিং করার জন্য যে রান্নাঘরটা তৈরি করা, রান্না করার কাজগুলো বাকি আছে। এইভাবে মাঠে কিছু পানি বারবার দেখা যাচ্ছে, সেই পানিগুলো বন্ধ করে মাটি কেটে মোটামুটি একটা লেভেলে নিয়ে এসে বাচ্চাদের খেলাধুলা চলাফেরার কাজকে সুগম করার কাজগুলো বাকি আছে। এরপরে রঙের কাজগুলো বাকি আছে। এইভাবে কিছু আনুষঙ্গিক কাজ বাকি আছে, যা অর্থের পরিমাণে এখনও অনেক পরিমাণ কাজ। তো এই অবস্থানে আপনাদের সবাইকেই অংশগ্রহণ করতে হবে, এগিয়ে আসতে হবে, নিজেরা সহযোগিতা দিতে হবে, পরামর্শ দিতে হবে এবং সেই সাথে আর যারা আপনাদের পরিচিত বন্ধু হিতাকাঙ্ক্ষীজন আছে তাদের সহযোগিতা দিতে হবে এবং সর্বোপরি আপনাদেরকে দোয়া খায়ের দান করতে হবে। আমরা বর্তমানে প্রতিষ্ঠানটি একটা বছরের ভাঙ্গা অংশের মধ্যে শুরু করেছিলাম বলা যায়, কারণ ডিসেম্বরের শেষ প্রান্তে আমরা প্রতিষ্ঠানের ছাত্র সংগ্রহের জন্য অংশগ্রহণ করেছিলাম। আমাদের এলাকাতে, শুধু বাইরে কোথাও থেকে আমরা ছাত্র সংগ্রহের জন্য যাইনি। তো এই অবস্থানে আমাদের ছাত্র সংগ্রহের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের সাথে অনেকেই চুক্তিবদ্ধ হয়েছেন যে তারা আমাদের এখানে ছাত্র দান করবেন, কিন্তু তাদের মধ্যে অনেকে আগেই বলেছিলেন যে আমাদের তো অন্য জায়গায় ভর্তি করাছি, এরপরে আমাদের বই পুস্তক নিয়েছি, চুক্তিবদ্ধ হয়েছি, ইত্যাদি কথার মধ্যে দিয়ে দেখা গেছে যে অনেকেই আমাদের সাথে পরবর্তীতে আর ভর্তির কাজে অংশগ্রহণ করেন নাই। আর কেউ ভর্তির কাছে অংশগ্রহণ করার পরেও তারপরেও দেখা গেছেন যে আবার এখান থেকে সরে গেছেন। কিন্তু এই বিষয়টা আমাদের জন্য যেমন কাঙ্ক্ষিত না, তেমনি এই যারা চলে গেছেন তাদের প্রত্যেককেই এখানে যুক্ত করা এবং যারা আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন তাদেরকে এখানে ছাত্রছাত্রী হিসাবে যুক্ত করা এবং যারা আমাদের সাথে আগে চুক্তিবদ্ধ হন নাই প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে এখনও মুক্ত অবস্থায় আছেন তাদেরকেও এইখানে যুক্ত করে ভর্তি কাজে আমাদের এলাকার ছেলেবেলেকে এখানে যুক্ত করা। আমরা লক্ষ্য করেছি আমাদের চরশি খরিয়া পাড়া এবং তৎসংলগ্ন যে পাড়া আছে আমাদের রূপসী পাড়া,
এই পাড়াগুলো আশেপাশ দিয়ে পাবই ইত্যাদি অঞ্চল দিয়ে এখানে আমাদের 2 শতাধিক ছাত্রছাত্রী আছে। এটা কিছু ছাত্র হয়তো এমন হবে যে তারা হেফজো পড়তে চায়, কিন্তু হাফজি মাদ্রাসা না থাকে তারা পড়তে পারতেছে না। আমাদের হেফজো বিভাগ আছে, তারা হেফজো বিভাগে ভর্তি হয়ে হাফিজির কাজটা সম্পাদন করতে পারবে। এরপরে আমাদের নুরানি, এরপরে নুরানির পরে আমাদের যে আরও বিভাগ, যে বাংলা ইংরেজি পড়ার জন্য কিতাব বিভাগ, আস্তে আস্তে এই কিতাব বিভাগের মধ্য দিয়ে ক্রমান্বয়ে 5ম শ্রেণী পর্যন্ত এবার ভর্তি করে পরবর্তীতে প্রত্যেক শ্রেণী একটা করে খুলে খুলে ক্লাস 6, 7, 8, 9, 10 অন্তত এতদূর পর্যন্ত প্রাথমিক পর্যায়ে যাওয়ার জন্য আমরা পরিকল্পনা করেছি। তো এই পরিকল্পনাতে আপনাদের সকলের অংশগ্রহণ সহযোগিতা আমরা বিশেষভাবে কামনা করি এবং সক্রিয় পরামর্শ আপনাদের কাছে চাই। বিশেষ করে যারা বিদগ্ধজন, সুধীজন, শিক্ষিতজন এবং সমাজের বিশিষ্টজন আছেন, তারা এই কাজে আরও বেশি পরিমাণ ভূমিকা রাখবেন, এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করছি। এখানে একটা প্রতিষ্ঠান পরিচালনার ব্যয় কত হয় সেটা আসলে আমরা যারা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সংযুক্ত না থাকি তারা বিষয়টা উপলব্ধি করতে পারবো না। একটা প্রতিষ্ঠান সুষ্ঠু সুন্দর সবলভাবে পরিচালনা করার জন্য যেমন তার শিক্ষা ব্যয় আছে, তেমন তার শিক্ষকদের ব্যয় আছে, তেমন বোর্ডিং ব্যয় আছে, ব্যবস্থাপনা ব্যয় আছে। বলতে গেলে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়। প্রতিষ্ঠানের শিক্ষার মান যখন আপনি বৃদ্ধি করতে চান তখন শিক্ষকের মান বৃদ্ধি করতে হবে। শিক্ষকের মান, শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানের ফ্যাসিলিটি, যাদের সুযোগ সুবিধা, ছাত্রদের থাকা, খাওয়া, চলাফেরা, খেলাধুলা ইত্যাদি বিষয়গুলো বৃদ্ধি করতে হবে এবং তাদের জন্য আরও যদি উন্নত শিক্ষা, যেগুলো কর্মমুখী শিক্ষার জন্য আমার পরিকল্পনা, তাদের কর্মশিক্ষার ইনস্ট্রুমেন্ট দিতে হবে। একটা কম্পিউটার যদি আমরা কিনি, একটা মাঝারি মান কম্পিউটার কিনতে গেলেও আমাদের প্রায় 1 লক্ষ টাকা লাগে। তাহলে এখানে যদি 100 ছাত্র তারা পড়াশোনা করে 10 জনেও যদি একটা করে কম্পিউটার দিই, তাহলে প্রত্যেক 10 জনে একটা কম্পিউটার দিলেও দেখা যাবে 10টা কম্পিউটার লাগে। তাহলে শুধু কম্পিউটার কিনতেই 10 লক্ষ টাকা লাগে। একটা স্ক্রিন যেটা বাচ্চারা দেখবে, মনে করেন দেয়ালের সমান একটা স্ক্রিন, মনে করেন 6 ফুট বাই 9 ফুট এরকম একটা স্ক্রিন, এটা কল্পনা করলাম আমরা। এই যদি একটা যেটাকে আমরা এই ডিজিটাল স্ক্রিন বলি, এরকম স্ক্রিনের মধ্যেই সব কিছু দেখা যাবে। ওই স্ক্রিনটা যদি আমরা লাগাতে যাই তাহলে 1.5 লক্ষ টাকার মতো ওই শুধু স্ক্রিনটার দামি পড়বে। তাহলে এই টাকাগুলোর পরিমাণ কিন্তু অনেক, আসলে আমাদের কাছে অনেক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এটা অনেক না, এটা কিছুই না, সামান্য। আল্লাহর কোন বান্দা আল্লাহ তাকে পাঠায় দিবে, এখানে সহযোগিতা হয়ে যাবে, কাজ হয়ে যাবে। আপনাদের দোয়া সহযোগিতা থাকতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে চালের টিন আমাদের এক ভাই সেই সুদূর আমেরিকা থেকে এই টিনগুলো পাঠায় দিয়েছে। আমাদের এক ভাই যত জানলা দরজা এখানে লাগছে সমস্ত একজন দিয়ে দিয়েছে। আমাদের এক ভাই বারান্দার কাজটা সম্পূর্ণ একজনে দিয়ে দিয়েছে। এরকম আল্লাহর বান্দারা আল্লাহ যদি পাঠায় দেন তাহলে দেখা যাবে যে আল্লাহ কার মাধ্যমে কাজ অগ্রসর করবেন সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আমাদের আন্তরিক দোয়া, ভালোবাসা এবং আন্তরিকভাবে এই দ্বীনি প্রতিষ্ঠানে গড়ে তোলার কাজে আমাদেরকে সবচেয়ে এগিয়ে আসতে হবে। আমরা হলাম এখানকার কেন্দ্রে, এই অবস্থানের মধ্যে আছি, এই এলাকার মধ্যে আছি, পাশে আছি। তো আমাদের অবস্থাটা মানুষ বাইরে থেকে দেখবে যে আমরা কতটুকু এগিয়ে আসছি। আমরা এই প্রতিষ্ঠানটা আমাদের একান্ত নিজেদের জানি। তো নিজেদের বাচ্চা কি করতে হয়, নিজেদের বাচ্চাকে কুলে নিতে হয়, তাহলে মানুষরাও কয় দেখি আমি একটু কুলে নেই, আদর করে কুলে নিতে পারে। তো এই নিজেদের বাচ্চাকে নিজেদের সবচেয়ে যত্ন লালন পালন করতে হবে, এরপরে অন্যান্যরাও সেই বাচ্চাকে সহযোগিতা দান করবে। তো এই প্রতিষ্ঠানের জন্য আমাদেরকে সবচেয়ে ত্যাগ আগে স্বীকার করতে হবে। আমরা হিসাব করে দেখেছি যে এই আমাদের শুধু চরশী খলিফাপাড়া এই বৃহত্তম এলাকার মধ্যে, এই সম্পৃক্ত এলাকার মধ্যে এখানে প্রায় 500 মণ ধান উসরের আছে শুধু। মানে এটা মানুষের হক না, এটা হলো অসহায় দরিদ্রদের হক। তো 500 মণ ধান আছে যেটা কারো খাওয়া বৈধ না, এটা অসহায় দরিদ্র, কোরআনের খেদমত ইত্যাদির মাধ্যমে খরচ করতে হবে। তাহলে আমরা যদি উসরটা সঠিক মতো দেই, আমরা যদি জাকাতটা সঠিক মতো দেই, আর তার একটা উল্লেখযোগ্য অংশ যদি আমরা এই মাদ্রাসার ব্যয় করি, তাহলে বাইরের লোকের যে দান তার চেয়ে আমাদের দানটা কম হবে না, আমাদের দানটা অনেক বড় হবে। কিন্তু এটা নিজেকে উপলব্ধি করতে হবে যে আমার সন্তানকে আমি যেমন মানুষ করার জন্য তার শিক্ষার পিছনে ব্যয় করি, এই সন্তান ব্যয়ের জন্য যেরকম আমার মুখাপেক্ষী, প্রতিষ্ঠানটাও মুখাপেক্ষী। সন্তানের মতো লালন পালনের জন্য প্রতিষ্ঠানটাকেও তার পিছনে ব্যয়, তার পিছনে সাধনা চিন্তা করতে হবে। এরকমভাবে আমাদেরকে খুব গভীর নিকট থেকে চিন্তা ভাবনা করে এগিয়ে আসতে হবে। তো আপনাদের শিক্ষা ব্যয় বৃদ্ধি করা জরুরি শিক্ষার মান উন্নয়ন করার জন্য। সুতরাং আপনাদের ছেলে মেয়েদেরকে একটু কষ্ট করে পড়াশোনা করে চেষ্টা করে হলেও বাচ্চাদের পিছনে খরচ করার জন্য চেষ্টা করবেন, বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন। এটা আপনাদের জন্য একটা পুঁজি, আমরা যেটা কি পুঁজি বলি, একটা আপনাদের মূলধন, পুঁজি জিনিস। আপনারা তো হেলাল ইঞ্জিনিয়ারকে চিনেন,
এখানে মনে হয় এরকম যারা বয়স্ক লোক তারা কেউ এরকম না যে হেলাল ইঞ্জিনিয়ার চিনে না, আর বয়স্করা হেলাল ইঞ্জিনিয়ার বাপেরে দেখে নাই, মরহুম আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, এরকম মনে হয় নাই। তাহলে উনি কিন্তু সেই এলাকায় কাঁধে করে সেই শুটকি, মজা গজা, মুরকি ইত্যাদি বিক্রি করে করে উনি ছেলেদের পড়াশোনার ব্যবস্থা করছেন। সেই হেলাল ইঞ্জিনিয়ার হবে, এটা একটা কল্পনার বাইরে। হেলাল ইঞ্জিনিয়ার বাড়ির লোকজনও তারা সবাই চেষ্টা করে, কষ্ট করে তারা নিজেরা টিকে থাকার জন্য চেষ্টা করেছে। এর মধ্যেও শুধু হেলাল ইঞ্জিনিয়ার হয় নাই, হেলালের ভাই শফিক, তার ভাই সলিম, এরা সবাই এখন প্রতিষ্ঠিত। কেন? তারা যদি গতানুগতিক অবস্থার মধ্যে চলতো তাহলে তো প্রতিষ্ঠিত পারতো না, কিন্তু তাদের একটা বিশেষ ত্যাগ ছিল যে আমরা এটা করবই, একটা সাধনা ছিল, আমরা এটা করেই ছাড়বো, আমার সন্তানকে বড় করেই ছাড়বো, একে বিখ্যাত বানিয়ে ছাড়বো, মানুষ করেই ছাড়বো। আল্লাহ বলেন মানুষ যা চায়, যার জন্য চেষ্টা করে, মানুষ ওটা পায়। আল্লাহ ওটা ব্যবস্থা করে দিছে, যে জেলের দিকে খাটবো সে ওটা পাবো, এটা আল্লাহর নিয়ম। সুতরাং আপনি যখন আপনার সন্তানের জন্য সচেষ্ট যে আমার সন্তানকে আমি আলিম বানাবই, আমার সন্তানকে আমি হাফেজ বানাবই, যে করে হোক, সে অবস্থায় আল্লাহ পাক আপনার দোয়া, আপনার প্রচেষ্টাকে কবুল করবেন, এটাই আল্লাহর নিয়ম। আর আপনি যদি চেষ্টা না করেন তাহলে সেটা কবুল হবে না। আমাদের পরিবারে আমি সাক্ষী, আমি নিজের অবস্থানে বলতেছি যে অনেক বেলাতে আমাদের ভাত বন্ধ হয়ে গেছে পড়ার কারণে, নামাজে গাফলিতির কারণে, অথচ তখনও নামাজ ফরজ হয় নাই। এমন বয়সে আমাদের উপরে এমন চাপ দেওয়া হয়েছে যে নামাজ না পড়লে এখন ভাত পাবি না, পড়তে না গেলে ভাত পাবি না। আমি উবাইদুর রহমান, যেখানে আমার বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব মাত্র 100 হাত হবে, এই 100 হাত দূরের জায়গায় বাড়িতে আমার খাওয়া হয়নি, আমার এই বোর্ডিংয়ে খাওয়া লাগছে, কারণ বাড়িতে গেলে সময় নষ্ট হবো। তাহলে আমার আব্বা আম্মা যে এই চেষ্টা তদবিরটা করছেন, তারা প্রচণ্ডভাবে চেষ্টা তদবির করছেন। আমার আব্বার কথা এখনও মনে পড়ে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, যে উনি শিক্ষককে যা বলতেন, আমাদের আবু তাহের হুজুর, অন্যান্য হুজুর ছিলেন, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন যারা ইন্তেকাল করেছেন, তাদেরকে গিয়ে বলতেন যে আমার ছেলে আপনার কাছে দিয়ে গেলাম, এর হাফেজ বানান লাগবো, এই হাড্ডিটি আমার ফিরে দিয়েন, গুস্ত আমি চাই না, বলে গেছেন। আর সেইভাবেই শাসনের মাধ্যমে আমাদেরকে বড় করছেন। আমার বাবা কোনোদিন এসে বলে নাই আমার ছেলের মারছেন কেন, আমার ছেলের এরকম দুর্দশা কেন, এটা বলেন নাই। তো আপনাদের বাচ্চাকে মহাব্বত করেন, আপনারা যে মহাব্বত করেন, আপনাদের চেয়ে শিক্ষকরাও আলহামদুলিল্লাহ কম মহাব্বত করে না, বেশি মহাব্বত করে। যেটা প্রবাদের মধ্যে মানুষ বলে যে বাপ মা বানায় ভূত আর উস্তাদ বানায় পুত, অর্থাৎ পুত্র। প্রকৃত পুত্র, প্রকৃত সন্তান কিভাবে হয়, বাপ মার সাথে কী আচরণ করা লাগে, এটা বাপ মা শিখাইতে পারে না, এটা শেখায় শিক্ষকরা। প্রতিবেশীর সাথে কী আচরণ করা লাগে, কীভাবে চলা লাগে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম, এই জিনিসগুলো বাপ মা শেখানোর মতো সময় পায় না। বাবা তো এরকম অনেকেই আছে যে বেলা উঠার আগেই মাঠে চলে গেছে, আবার বেলা ডুবার পরে মাঠ থেকে বাড়িতে আসতেছে, এরকমও সময় যায়। সুতরাং বাচ্চাদের সাথে কাটানোর মতো সময় তাদের হয় না, কিন্তু নিবিড় সময়টা উস্তাদের সাথে সন্তানদের কাটানো হয়। তাহলে তাদেরকে মানুষ করার গুরু দায়িত্ব উস্তাদের উপরে আছে, এবং সেই যত্ন ভালোবাসা নিয়েই তারা মানুষ করতেছেন। সুতরাং উস্তাদদের যদি কোনো রকম ত্রুটি হয়, বিচ্যুতি ঘটে, একটা মানুষের কোনো বিচ্যুতি ঘটে যেতেই পারে। আমরা যদিও এখানে যারা ম্যানেজমেন্টে আছি তারা বারবার আমাদের শিক্ষকদেরকে নির্দেশনা দিয়েছি এবং আরও নির্দেশনা দিব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আহলান সালাম, আসো। তো এই সাথে আমরা এই শিক্ষক মণ্ডলীকে যেমনভাবে নির্দেশনা দেওয়া আছে, অভিভাবক মণ্ডলীকেও আমরা বলবো যে শিক্ষকদের কোনো রকম ত্রুটি বিচ্যুতি ঘটলে আপনারা সেটা, এখানে বসো, চেয়ারে বসো, আপনারা সেটা তাদেরকে সংশোধনের জন্য চেষ্টা করবেন। এবং এই ত্রুটিটা তো কেবলমাত্র আপনার সন্তানের জন্য ক্ষতিকর তা না, এই ত্রুটিটা প্রতিষ্ঠানের সকলের জন্য ক্ষতিকারক বিষয়ে প্রমাণিত হতে পারে। তাই ওই শিক্ষককে ত্রুটিমুক্ত করার জন্য তাকে গালমন্দ করা, ছাত্রের সামনে কোনো অপদস্থ করা, এটা আপনাদের জন্য বৈধ না। প্রয়োজনে অথরিটি এখানে যারা পরিচালক আছে তাদেরকে জানাবেন। আর যদি একান্ত শিক্ষকের সাথে কথা বলতেছেন, তার কাছে যা বললেন যে ভাই বিষয়টা তো এরকম না হয়ে এরকম করলে ভালো হয়, হ্যাঁ, তো এটা আপনারা ওইভাবে করবেন। আমাদের লাগে, আমাদের সন্তানের কিছু হলে এটা লাগে, কিন্তু ওই লাগলেও এই লাগাটা আমার যদি বহিঃপ্রকাশ ঘটে, আমি যদি এটা নোংরাভাবে প্রকাশ করে দিই, আমি গালমন্দ করি, রাগারাগি করি, তাহলে দেখা গেল যে এটা আমার ছাত্র বা আমার সন্তানের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তখন সন্তান দেখা যাবে আরও লাই পাওয়া যাবে। তো এই কারণে আপনারা শিক্ষকদের সংশোধনের বিষয়গুলো আপনাদের সাথে পরামর্শ করবেন, শিক্ষকদের সাথে পরামর্শ করে সংশোধনের চেষ্টা করবেন। এই বিষয়গুলো আমি আপনাদের জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা বড় পরিকল্পনা রাখছি। আল্লাহ তৌফিক দান করলে
এখানে যেন বাচ্চারা আবাসিকভাবে থেকে খেয়ে পড়াশোনা করতে পারে। এই অবস্থানে দেখা যাবে যে আমাদের এলাকার ছেলেমেয়েরা তারা সারা দিন যদি এখানে থাকে পড়াশোনা করে, রাত্রেবেলা বাড়িতে যদি থাকে, মেয়েরা বিশেষ করে বাড়িতে যায় থাকলে কোনো সমস্যা নেই, কারণ এরা ছোট্ট বাচ্চা, এখানে সারাদিন থাকলো, খেললো, পড়াশোনা করলো, রাতে যায় বাড়িতে ঘুম আসলো। তাহলে ওদের যে পড়াশোনার কাজটা এখানে হলো, এখান থেকে ছেড়ে দিব, কুতকুত খেলতেছে, এই যে গোলাছুট বদন খেলতেছে, এগুলো খেলতেছে, সারাদিন খেলতেই আছে, এত খেলা তার দরকার নাই। কিন্তু এখানে থাকলে নিয়ম শৃঙ্খলার মধ্যে তার খেলাধুলাটা হবে, পড়াশোনাটাও হবে। সেজন্য আমরা আবাসিক অবস্থানটাকে গুরুত্ব দিয়ে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছি। আপনারাও সেভাবে প্রস্তুতি নেবেন। ইতিমধ্যে আমরা অনেকেই দেখেছি যে তাদের বাচ্চাদেরকে এখানে বসায় খাওয়া দাওয়া করাচ্ছেন, গোসল করাইছেন, এখানে তারা পড়ছে। মাঝখানে কিছু শিক্ষকের আনাগোনার যাতায়াতের ফলে কিছুটা সমস্যা ঘটছে, আবার ইনশাল্লাহ এটা উত্তরণ হবে। আপনাদের বাচ্চাদেরকে এখানে রাত্রিবেলাও থাকার জন্য কে কে উদ্যোগ নেবেন সেটা আগে থেকে পরিকল্পনা থাকবেন, আমরা এটা সেভাবে অগ্রসর হবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু আগে আমি আপনাদেরকে বলছি যে আমাদের সন্তানদের অনেকের দুর্বলতা আছে, যে তারা ক্লাস 2-এ পড়তেছে, অর্থাৎ তারা প্লে অতিক্রম করেছে, নার্সারি অতিক্রম করেছে, 1 অতিক্রম করেছে, এখন 2 আছে, মানে 4র্থ বর্ষে সে এখানে আছে। এখন 4র্থ বর্ষে এখানে যখন আসে তখন তাকে দেখতে পাচ্ছি সে ক খ গ চিনে না। তাহলে সে যে অন্য প্রতিষ্ঠান থেকে পড়ে আসলো, 3টা বছর অতিক্রম করে আসলো, তাহলে কি পড়ে আসলো? সে কৃতিত্বের সাথে পাশ করে আসছে, উত্তীর্ণ হয়ে আসে, এখানে 2য় শ্রেণীতে ভর্তি হয়েছে, 4র্থ বর্ষের মধ্যে সে ভর্তি হয়েছে। ভর্তি হয়ে আমরা দেখা যাচ্ছে এখানে পড়তে পারছে না। এখন আপনারা যদি মনে করেন যে আমাদের ছেলেদেরকে নাম্বার দিল না, নাম্বার বেশি করে দেন, আমরা নাম্বার বেশি করে দিলাম, যেভাবে নাম্বার আপনারা নিয়ে আসছেন অন্য প্রতিষ্ঠান থেকে, আর প্রতিষ্ঠানের যারা চালাইছে তারাও খুশি মনে নাম্বার দিয়ে দিছে। সেই নাম্বার যদি আমাদের কাছে চান, তাহলে আমরাও যদি নাম্বার দিয়ে দিই, তাহলে আপনার এই ছেলে কোনো দিন কোনো কাজে আসবে না। সে ছেলে 5 পাস করবে, বাংলা দেখে পড়তে পারবে না, নিজের নাম লিখতে পারবে না, আম্মা কথাটা লিখতে পারবে না, আব্বা কথাটা লিখতে পারবে না। তাহলে এই ছেলে তো আমাদের দরকার না। আমাদের ছেলে দরকার যে সে ভালো পড়াশোনা করে সব কিছু শিখবে, জানবে, ব্যবহার করতে পারবে। সুতরাং এই ছেলে গঠন করার জন্য সে নাম্বার কত পাইছে সেটা নিয়ে আপনার চিন্তা করার কারণ নেই। সে আসলে শিখতেছে কি না সেই বিষয়টা আপনার খেয়াল রাখবেন। যদিও আমরা নাম্বার দেওয়ার ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করি যে নাম্বারটা সে যেন ক্যারি করতে পারে, পাইতে পারে, কিন্তু এই নাম্বার দিতে গিয়ে আমরা লক্ষ্য করেছি মোটামুটি নিজেদের চেতনা থেকে যে বাড়িতে আমরা অভিভাবকরা তাদের সেইভাবে তত্ত্বাবধান করতে পারি নাই। এই পরীক্ষাটা হওয়ার আগে আমি ঘোষণা করে দিয়েছি প্রায় 1 মাস আগে যে এই পরীক্ষাতে যা প্রশ্ন আসবে সমস্ত প্রশ্নের অ্যান্সার এই চলমান 1 মাসের মধ্যে পড়ানো হবে। তারা এখানে শিখবে, পড়বে, পরীক্ষাতে আসে ওই অ্যান্সারটা লিখবে যে অ্যান্সারটা তাকে ক্লাসে লেখানো হয়েছে, যাতে করে আমাদের ছাত্ররা শিখতে পারে, শিখুক তারা। এটা অভিভাবকদেরকে বলে দিছি। তারপরেও কোনো ছেলে এখানে ফেল করেছে, অসম্ভব, ফেল করার প্রশ্নই নাই, কিন্তু সে ফেল করেছে। আপনার বাচ্চা যে ফেল করলো, আপনি বাড়িতে তাকে নিয়ে টেবিলে 2 দিনে বসতে পারলেন না, যে তরে যে পরীক্ষার প্রশ্নই আউট করে দিয়ে দিয়েছে, তাহলে সেই প্রশ্নটা কোনটা আমার দেখা, আমি পড়াই, তুই যেন ভালো নাম্বার করতে পারস, সেটা আমরা মনোযোগ দেইনি। মনে করছে যাইতেছি, আইতেছে, পড়তেছে, খেলে তো যাইতে আছে, আমার আর কি দেখার আছে, শিক্ষক করে ছাড়ে দিচ্ছে। কিন্তু শিক্ষকরা তো এখানে 24 ঘন্টা আপনার ছেলে তত্ত্বাবধান করতে পারছে না। আপনার বাড়িতে আপনাকে দেখতে হবে, 24 ঘন্টাও যদি এখানে শিক্ষকরা পড়ায়, তারপরেও আপনার ছেলে আপনাকে দেখতে হবে। দেখে হিসাব করে এসে বলবেন, হুজুর আমার ছেলে যে এই ক্লাসে পড়ে এই যোগ্যতা তার হয় নাই, কারণটা কি? তার বই থেকে পড়তে দিলাম, ওই পড়াটাও 20 দিন আগে পড়ে আসছে, আজকে পড়তে দিচ্ছি, পড়তে পারে না, তার কারণটা কি? তখন শিক্ষকেরও টনক নড়বে যে আরে বাপরে, ব্যাপার কি? তাহলে তো আমাদের খোঁজখবর হইতেছে, আমরা কেমন পড়তেছি, পড়াইতেছি, সেগুলো সবাই অভিভাবকরা দেখতেছে, শিক্ষকরা সজাগ হবে, তখন আরও মনোযোগী হয়ে পড়বে। মানুষের মধ্যে দুর্বলতা আসতে পারে, সুযোগ হলে মানুষ দেখা যায় অলস হয়ে যেতে পারে, শিক্ষকও অলস হয়ে যেতে পারে, শিক্ষকের উদাসীন থাকতে পারে। কিন্তু তার উপরে যেমন কর্তৃপক্ষ এখানে যারা পরিচালনা করবে তাদের যেমন দায়িত্ব আছে শিক্ষকদের তত্ত্বাবধান করা, আপনাদের দায়িত্ব আছে যে ছাত্রদের তত্ত্বাবধানটা শিক্ষকরা সঠিকভাবে তাদেরকে পাঠদান করছে কিনা, তাদের কাছে পাঠ বুঝে নিচ্ছে কিনা। এরকম অনেক ঘটছে, এখানে ছাত্র পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা চলাকালীন সময় এই ছাত্র ইন্টারভিউ যেটা তোমার বলে, যেটা আমাদের যে মৌখিক পরীক্ষার সময় ছাত্রটা অনুপস্থিত 2টা দিন মৌখিক পরীক্ষার জন্য 2 দিনে অনুপস্থিত। আশ্চর্য। তাহলে এই ছাত্রটার নাম্বারটা আমি দিব কি করে? এই যে অনুপস্থিত হলো, এরপরে লিখিত বা মৌখিক কোনো দরখাস্ত আমাদের কাছে আসলো না যে আমার বাচ্চাটা যে পরীক্ষাটা দিতে পারলো না, এখন কি করা যায়? সেই অভিভাবক, আমি তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে তার ছাত্রটা অসুস্থ ছিল। অথচ এর আগেও কোনো বাচ্চা এখানে অসুস্থ অবস্থায় আসতে পরীক্ষা চলাকালীন সময়ে আমি বলছি যে এর পরীক্ষা তার
অর্থাৎ তার যে ক্লাস শুরুর সময়, পরীক্ষা শুরুর সময়, এর আগে উপস্থিত হচ্ছে এখনই তার পরীক্ষা নিয়ে নেওয়া হবে। মৌখিক পরীক্ষা ছিল, অসুস্থ ছিল, পরীক্ষার সাথে সাথে নিয়ে তাকে রিলিজ দিয়ে দিছি। এটা দেখতে হবে সে অসুস্থ, কিন্তু এর অর্থ হয় না যে সে পরীক্ষা থেকে মুক্ত হয়ে গেল। ওইরকম যে বাচ্চাটা এখানে 2 দিনই আসলো না, তার মা বা তার বাবা ইচ্ছা করলে তাকে আনতে পারতো, প্রেজেন্ট করে 2টা কথা জিজ্ঞাসা করলে তো 50টা নাম্বার তো আমরা দিতে পারতাম। মৌখিক পরীক্ষা, এখানে তো এমন কিছু না, কিন্তু এটা আমাদের খেয়ালেই আসলো না যে এটা আমরা সন্তানকে পরীক্ষাতে অংশগ্রহণ করাবো। এরকম বাচ্চা আছে, এখান থেকে বাবা মা নিয়ে গেছে, 1 মাস নিয়ে ঢাকায় রেখে দিছে, ঢাকা থেকে 1 মাস পরে আসছে। তাহলে সেই বাবা মা তার সন্তানের জন্য কি আশা করে যে এই প্রতিষ্ঠান থেকে তাকে ভালো মানের মানসম্পন্ন শিক্ষাদান করবে? অথচ বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে সাধারণ, যে প্রতিষ্ঠানে 1 দিন কামাই করলে 100 টাকা জরিমানা হবে, 1 সপ্তাহ কামাই করলে ওর ভর্তি বাতিল হয়ে যাবে, ওখানে আর সে পড়তেই পারবে না। আপনারা জানলে অবাক হবেন, এই এলাকার একটা ছেলেকে মিরপুর দারুস সুন্নাহয় যে আমার জামাই পড়ে, সেই দারুস সুন্নাহ থেকে এসে এখানে দাখিল পরীক্ষা দিয়েছিল, ছুটি নিয়ে আসে নাই। তার অসুস্থতাও ছিল, সুস্থতার জন্য চিকিৎসার জন্য আসছিল, দাখিল পরীক্ষাও দিয়েছিল, কিন্তু প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে আসে নাই। এরপরে বহুজন রিকোয়েস্ট করেছে, আমি নিজে রিকোয়েস্ট করেছি, আমার ফ্রেন্ড হলো, আমার সিনিয়র ফ্রেন্ড হলো ওখানকার প্রিন্সিপাল, আমি নিজে রিকোয়েস্ট করেছি, অসম্ভব। আপনি কি চান যে প্রতিষ্ঠানের নিয়ম ব্যত্যয় ঘটবে? সেই ছেলেকে আর ভর্তি করাতে পারে নাই, ওখানে আর ঢুকাতেই পারে নাই। তারা আপনার প্রতিষ্ঠানে কি তামাশা মনে করেন যে আপনার ছেলে ইচ্ছা করলো মনে করলে নিয়ে গেলাম গা? অবস্থাটা কি দেখেন, আমরা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে এখন অনুষ্ঠান করতেছি। এই প্রতিষ্ঠানটা 3 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে, 2 দিন সরকারি আর আরেকদিন স্বাভাবিকভাবে আগের সাপ্তাহিক বন্ধ থাকে, 3 দিনের ছুটি দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানে ছেলেদেরকে বাছাই করে যখন ভাগ করে নিচ্ছে, কারা দুর্বল তাদেরকে আলাদা করে পাঠ শুরু করছি, তাদেরকে বলে দিয়েছি কোনো ক্রমে 1টা দিন পড়া মিস করবে না, 1টা দিন ক্লাস মিস করবে না। এরপরেই এখান থেকে কোনো বাচ্চাকে তার খালার বাড়িতে বেড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। 3 দিন খালার বাড়িতে গেছে, প্রথম দিনই আমি জিজ্ঞাসা করছি কী বাবা আপনার বাচ্চা কোথা? খালাবাই বেড়া গেছে। অসম্ভব, খালাবাই বেড়াতে গেছে মানে? আমরা ইমার্জেন্সি ক্লাস করাইতেছি, সিলেবাসের যে রুটিন বন্ধ করে দিয়ে তাদের বেসিকের জন্য চেষ্টা করতেছি। কে ক খ পারে না, ক খ পড়াও, কে 1 2 পারে না, 1 2 পড়াও। অথচ সে পড়ে আসছে ক্লাস 3-তে এসে পড়ছে, ক্লাস 2-এ চলে আসছে। কে বানান পারে না, বাংলা সাধারণ বানান পড়াও। এভাবে ভাগ করে করে কোনটি পারে কোনটি পারে না, ওটির স্পেশাল কেয়ার নিতেছে, আমাদের খাটনি চলতেছে। আর আপনার বাচ্চাকে নিয়ে চলে গেলেন খালাতো ভাই বেড়ানোর জন্য। অথচ যেদিন বেড়ায় আসলো 3 দিন পরে, সেই দিনই প্রতিষ্ঠানটা বন্ধ হলো। এরপরে 3 দিন বন্ধ, তাহলে সেটা কি হলো? ওই বন্ধের কাজটা তো আপনি 3 দিন করতে পারেন, আপনার কোনো অনুমতি নাই। একটা ছাত্র এখান থেকে বিনা অনুমতি আপনি নিয়ে যেতে পারেন, এখানে প্রতিষ্ঠানের নিয়ম আছে। আপনার ছাত্রকে, আপনার সন্তানকে যদি আপনি নিয়ে যান, তারপর এখান থেকে লিখিত দিয়ে নিয়ে যেতে হবে কি কারণে আপনার সন্তানকে নিয়ে যাচ্ছেন। এগুলো আপনাদেরকে ধরা হয় না, আপনারা কিছু মনে করতে পারেন না, কিন্তু মনে রাখবেন আগামী থেকে ইনশাআল্লাহ আপনাদের জরিমানা হবে এবং কৈফিয়ত দিতে হবে, এবং লিখিত কাগজে স্বাক্ষর না করে কোনো বাচ্চার ছুটি নিতে পারবেন না। প্রত্যেক প্রতিষ্ঠানে একটা আলাদা ফর্ম আছে, সেটা হলো ছুটির ফর্ম। ওই ফর্মের মধ্যে দরখাস্ত লিখতে হবে, পিতামাতাকে স্বাক্ষর করতে হবে, ছুটির বিষয়টা নিশ্চিত করতে হবে, সে কেন ছুটি নিচ্ছে নিশ্চিত করে শিক্ষকের এবং প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর নিয়ে তারপরে ছুটি মঞ্জুর হয়ে আপনারা যাবেন। প্রতিষ্ঠানকে খামাখা তামাশা মনে করবেন না। ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য ভালো প্রতিষ্ঠানের নিয়মকানুন শিক্ষাতে হবে। এখানে ঘটছে এরকম যে একটা বাচ্চার তার বাড়ির ছাগল অসুস্থ হয়ে পড়ছে, সরাসরি ক্লাসের মধ্যে ঢুকে বাচ্চাকে সাথে নিয়ে চলে গেছে, এই তাড়াতাড়ি আমার ছাগল মরে যেতেছে। অথচ টিচার সেখানে বসে টিচিং না করতেছে, সেই রুমের মধ্যে তার প্রবেশ করার অধিকার নাই, সেখানে প্রবেশ করে তার বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। এটা কি তামাশা? এরকম হওয়া যাবে না। প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা করে চলতে হবে। আপনাদের নির্দিষ্ট শেড থাকবে, ইনশাল্লাহ আপনি নির্দিষ্ট জায়গায় বসবেন, আপনার বাচ্চা পড়বে, আপনি এলাকায় আসতে পারবেন না, এখন অন্য লোক প্রবেশ করতে পারবে না। যেই আপনার জানলার কাছে আসবেন, একটি হা করে চা দেবো, কে আছে কি গো, সবার মনোযোগ, সবার পড়াশোনা নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনার তো এখানে দরকার নাই যে এখানে আসতে হবে, আপনার সন্তানকে যত্নের সাথে পড়াইতেছে, এখানে শিক্ষকরা উপস্থিত আছে। আপনার সন্তানের পড়াশোনা দেখেন, যদি সমস্যা ঘটে শিক্ষকদেরকে বলেন, কর্তৃপক্ষ বলেন, আমরা ওভারকাম করার চেষ্টা করব। এই সহযোগিতা আপনাদের করতে হবে যে আপনাদের সন্তানকে নিরবিচ্ছিন্নভাবে সার্বক্ষণিক পড়াশোনা নিয়মতান্ত্রিক করানোর জন্য এখানে তাদেরকে রাখতে হবে। সেই জন্য আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন এবং আপনাদেরকে আমি সহযোগিতা চাচ্ছি নিয়ম মাফিক চলার বিষয়টাকে খেয়াল করার জন্য। আমরা এই প্রতিষ্ঠান থেকে যারা হতদরিদ্র, অসহায়, তাদেরকে কিভাবে সাপোর্ট করা যায়, সহযোগিতা করা যায়, এজন্য আমরা চেষ্টা করতেছি। আল্লাহর মেহেরবানিতে ইতিমধ্যেই আমরা কিছুটা সাড়া পাইছি, ব্যাপকভাবে কাজ করলে আরও সাড়া পাবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে কিছু লোক আমাদেরকে অর্থ দিয়েছে এতিমদের জন্য, অসহায়দের জন্য। এই অর্থ আমরা ইতিমধ্যে ব্যাংকে জমা করেছি, ব্যাংকে একটা আলাদা অ্যাকাউন্ট করা হয়ে গেছে, অ্যাকাউন্টও হয়ে গেছে সম্পূর্ণ আলাদা এই ইতিম, অসহায়, দুর্বলদের জন্য।
এই অ্যাকাউন্ট থেকে আমরা এদেরকে পড়াশোনা শিক্ষা দীক্ষা কী সাপোর্ট কতটুকু কীভাবে দেওয়া যায় সেটা আমরা জন্য রাত দিনের চেষ্টা চিন্তা তদবির আমাদের অন্তর্ভুক্ত আছে। কিন্তু আপনাদেরকে এই ফ্যাসিলিটি সুযোগ সুবিধাটা নিতে হবে। কী জন্য? আপনার সন্তান এখানে খেয়ে পরে বেঁচে থাকবে এই জন্য তা না, এখানে আপনার সন্তানের শিক্ষার মান উন্নত হবে, ভালো পড়াশোনা করবে, এই জন্য এই সাবসিডি এখানে দেওয়া হবে। তা নাহলে তো এলাকা ভিত্তিক দেওয়া যায়, এলাকায় কত দরিদ্র আছে, কত অসহায় আছে, তাদের জন্য টাকা পয়সা কালেকশন করি। কিন্তু আমি এবার সে কাজে নামি নেই, ওটা অন্য জায়গায় আমি নামি, ঠিক আছে, আল্লাহর মেহরবানি। কিন্তু এখন যেটা আমরা কমিটি সহকারে আমরা নামবো ইনশাল্লাহ, সেটা হলো এইখানে যারা পড়াশোনা করবে, অতি দরিদ্রতার কারণে পড়তে পারতেছে না, চেষ্টা করতেছে, কিন্তু তাদের ভর্তির টাকা হোক বা তাদের এই বিভিন্ন ফিস হোক, বেতন হোক, নানান দিক থেকে তারা পিছিয়ে পড়তেছে, এগিয়ে আসতে পারতেছে না, শিক্ষার ব্যয় বহন করতে পারতেছে না। তখন তাদেরকে কীভাবে ব্যয় সাপোর্ট দেওয়া যায় সেটা সাপোর্ট দিতে হবে। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে সেভাবে এগিয়ে না দেন, আপনার সন্তান যদি সেই পরিশ্রম না করে, তাহলে তো কষ্ট করে পরিশ্রম করে টাকা এনে আপনার সন্তানে দেওয়া হবে না। সেজন্য আমরা একটা মান নির্ধারণ করেছি। যারা অসহায় দরিদ্র হিসাবে তারা সহযোগিতা লাভ করতে চায়, তাদের যেমন চেয়ারম্যান অথবা আমাদের স্থানীয় মেম্বারের সার্টিফিকেট লাগবে, সে যে দরিদ্র, ইমামের সার্টিফিকেট লাগবে, সে দরিদ্র, একজন শিক্ষিত ব্যক্তি শিক্ষকের সার্টিফিকেট লাগবে, সে দরিদ্র, তার সাপোর্ট প্রয়োজন, এগুলো সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেটের পরে আবার আপনাদের সন্তানদেরকে তার শিক্ষাটা প্রমাণ করতে হবে যে আমি ভালো পড়াশোনা করে আমি একজন ভালো ছাত্র। এই প্রমাণিত হওয়ার পরে আমাদের বোর্ডের মাধ্যমে, যারা বৃত্তি বোর্ড থাকবে, এই বোর্ডের মাধ্যমে ওই সন্তানকে যাচাই বাছাই করে তারপরে বৃত্তি দেওয়া হবে। সুতরাং আপনারা যারা সহযোগিতা নিতে চান, আপনাদের সন্তানকে যদি পরিশ্রম করে পড়ায় সেই মানে নিয়ে আসেন, তবে সহযোগিতা পেতে পারবেন। নচেত আমরা কষ্ট করে টাকা পয়সা নিয়ে আসা এখানে শুধু সন্তান খাওয়া দাওয়া বড় হবে, এই জন্য আমরা কোনো কাজ করতে পারবো না, আর সেই সন্তান এখানে পালন করার মতো সুযোগ সুবিধাও আমাদের নাই। তো তাই আপনাদেরকে আমি বিশেষভাবে আহ্বান জানাবো। ইতিমধ্যে যেহেতু আমি কথাটা বলছি, সাথে সাথে আমি যে নীতিমালা নির্ধারণ করেছি সেই নীতিমালাটা আপনাদের সামনে পেশ করছি। হত দরিদ্র ছেলে পেলে যারা ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করবে, তারা প্লে এবং নার্সারি দুইটি ক্লাসে প্রতি বিষয়ে 90% নাম্বার পাইতে হবে। 90% নাম্বার যে ছেলে মেয়ে এখান থেকে পাবে, ওই দরিদ্র হিসাবে সে যদি প্রমাণিত হয়, তাহলে তার পড়াশোনার ব্যয়ভার সমস্তটাই ফ্রি হয়ে যাবে। আমরা আলাদা ফান্ড থেকে সেই ব্যয়ভার বহন করব ইনশাআল্লাহ। এরপরে দেখা গেল সবাই তার এই নাম্বার নাও পাইতে পারে, তাহলে তারা কি সবাই বাদ পড়ে যাবে? তা না। পরবর্তীতে দ্বিতীয় ক্লাসটা হচ্ছে যে প্লে নার্সারির কোনো ছাত্র দরিদ্র অবস্থায় যদি আমাদের কাছে আবেদনে আসে, আর সেই ছাত্রটা যদি প্রতি বিষয়ে 85 নাম্বার পায়, 85% নাম্বার পায়, তাহলে 85 নাম্বার পারে সে হাফ ফ্রি পাবে। 100 টাকার জায়গায় 50 টাকা পাবে, তার হাফ হয়ে যাবে। এরপরে আর একটা শ্রেণী আমরা রাখছি যে এই প্লে নার্সারিতেই যদি আরও কেউ এগিয়ে আসতে চায় হত দরিদ্র হিসাবে, তার যদি 80% নাম্বার সে দেখাইতে পারে এবং সে দরিদ্র প্রমাণিত হয়, আমাদের কমিটি যে গ্রুপটা থাকবে সেটা বিবেচনা করে দেখে তখন 3 ভাগের 1 ভাগ তার মওকুফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। তাহলে এই সুবিধা আপনারা পাবেন। এটা কিন্তু ইনশাআল্লাহ আগামী বছর থেকে কার্যকরী হবে। তাহলে আগামী বছরে যে সমস্ত ছেলে মেয়ে এইখানে পড়াশোনাকালে বৃত্তি লাভ করতে চায়, তাদের রেজাল্টটা বাড়াবে এই বছরে, তাহলে তাদের পড়াশোনাটা করতে হবে এই বছরে। আর যারা পরবর্তীতে ভর্তি ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে পরীক্ষার পরে আবার একটা পরীক্ষা হয়ে যে রেজাল্ট হবে, রেজাল্টের মধ্যে তার প্রমাণ করতে হবে। এখন এইভাবে আমাদের যে বাৎসরিক 3টা পরীক্ষা হবে, এই 3টা পরীক্ষার অন্তর্বর্তীকালীন সময়টা এই রেজাল্টটা যদি সে ধরে রাখতে পারে, তাহলে তাকে এই ফ্যাসিলিটি দেওয়া হবে, অর্থাৎ তার পড়ার মান অব্যাহত থাকবে। আমি দিয়ে দিলাম পয়লা বছরে যে সে একবার পাইছে এই 80 নাম্বার করে, তাকে আমি ফ্যাসিলিটি দিলাম, তারপরে তার পড়ার মান ড্যাম, আর পরে না, এটা পায়ে গেছে। এখন তারা নিয়ে কামলা দেখবার পাঠায়, তারা নিয়ে গরু আঁকবার পাঠায়, তারা নিয়ে ছাগল আঁকবার পাঠান, কিন্তু আপনার এটা কাটা পড়ে যাবে পরবর্তী পরীক্ষা সে যদি ভালো করতে না পারে। এইভাবে দ্বিতীয় আর একটা গ্রেড তৈরি হয়েছে 1 থেকে 3, 1, 2, 3 এই 3টে শ্রেণী। এদের যে পরীক্ষার মান করতে হবে সেটা হলো প্রত্যেক সাবজেক্টে যদি 85 নাম্বার তুলতে পারে, তাহলে সে ফুল ফ্রি তা পাবে, 85% নাম্বার তার তুলতে হবে। এরপরে এই 1 থেকে 3 যদি 80% নাম্বার তুলতে পারে, তাহলে সে হাফ পাবে ওই দরিদ্র সন্তানটি। এরপরে ওই প্লে নার্সারি 1 থেকে 3 পর্যন্ত এই 3 ক্লাসে যদি 75% নাম্বার কেউ তুলতে পারে প্রতি পার্সেন্টেজ হিসাবে,
তাহলে তার এই 3-এর 1 সে রেয়াত পাবে, 3 ভাগের 1 ভাগ মাপ পাবে। মনে করেন যে 100 টাকার মধ্যে 33 টাকা মাপ পায়ে গেল। এরপরে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী, চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী যারা থাকবে তাদেরকে প্রত্যেক সাবজেক্টে বা গড় নাম্বারে গিয়ে যদি 85% নাম্বার সে ক্যারি করতে পারে তাহলে সে ফুল ফ্রি পাবে ক্লাস 4 থেকে 5। সরি, ভুল বলেছি, এটা 85 না, 80% যদি নাম্বার পায় তাহলে সে ফুল ফ্রি পাবে। এরপরে যদি এই চতুর্থ থেকে পঞ্চম এই 2 ক্লাসে 75% নাম্বার কেউ ক্যারি করতে পারে তাহলে সে হাফ ফ্রি পাবে। এরপরে যদি 70% নাম্বার কোনো দরিদ্র উল্লেখ তুলতে পারে তার খাতাতে তাহলে সে 3 ভাগের 1 ভাগ ফ্রি পাবে। এইভাবে আমরা মান অনুসারে, পাঠের যোগ্যতা অনুসারে আমরা দরিদ্র ছাত্রদের সহযোগিতার জন্য আমরা অগ্রসর হব। আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি আর দীর্ঘত করতে চাই না, এখানে সংক্ষিপ্ত আকারে 2-1 কথা বলে আপনাদেরকে আমি আমাদের এখানে মাননীয় সভাপতি সাহেব আছেন, তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। এখানে আমাদের এলাকার বিদগ্ধ শিক্ষক আছেন, জাকারিয়া স্যার আছেন, তাকে কিছু বলার জন্য অনুরোধ করব। তো এখানে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে এক কথা আগে বলে আসছে যে প্রতিষ্ঠানের বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা, নিরাপত্তা, উন্নয়ন, সহযোগিতা, ছাত্রছাত্রী কালেকশন ইত্যাদি মিলে সার্বিক এই সহযোগিতা আপনাদেরকে সবচেয়ে বেশি করতে হবে। বাইরের লোক সহযোগিতা করবে এই আশায় বসে থাকবেন না। আর আপনাদের সহযোগিতা করাটা হলো দায়িত্ব। আর যখন আপনারা দায়িত্ব পালন করবেন তখন বাইরের লোক দেখবে না এখানে লোকজন দায়িত্ব পালন করে, এখানে লোকজনের কাছে আমরা টাকা পয়সা দিলে এই টাকাগুলো কাজে লাগবে। এখানে সবাই ঝুটে লাগছে যে প্রতিষ্ঠানটা উন্নত করার জন্য, তখন তারা টাকা দেবে। মানুষ কিন্তু যেখানে সেখানে টাকা দেয় না, আগে দেখে যে ওইখানে আসলে কাজ হয় কিনা। এই যে এখন মানুষ দেখতেছে, আপনারা যদি চরশি হাবিরুন্নেসা হাফিজে মাদ্রাসা এই নামে ইন্টারনেটে ফেসবুকে সার্চ দেন তাহলে একটা পেজ বাড়ায় আসবে, ওর মধ্যে দেখবেন এই মাসার কত কাজ হচ্ছে, কাজ কীভাবে হইতেছে, ঘরটা কী অবস্থা ছিল, কোন অবস্থার মধ্যে আসছে, আপডেট অনবরত যাইতেছে। এটা যে আপনারা দেখতেছেন চরশি করবে তা না, এটা কিন্তু আমেরিকা থেকে দেখতেছে, এটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে, অন্য মহাদেশ থেকে দেখতেছে, কারণ এটা ইন্টারনেটে ছড়াই পড়তেছে, সবাই দেখতেছে। সৌদি আরব থেকে লোকেরা আইসে কলে আমরা তো সৌদি আরবে দেখছি আপনাদের মাদ্রাসায় এই অবস্থা আছে, আপনারা দেখছি, এরকম লোকজন বলতেছে। তার মানে কি যে তারা এখন দেখে উৎসাহিত হইতেছে এবং সহযোগিতাও করতেছে, আরও করবে। আমাদেরকে এগিয়ে আসতে হবে। সুতরাং আমাদের নিজেদের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে, আল্লাহর হস্তে সার্বিক সহযোগিতা আমাদেরকে করতে হবে এবং অন্যদেরকেও সহযোগিতার জন্য ডেকে আনতে হবে। এটা ছাত্র দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, সামর্থ্য দিয়ে হোক, নিরাপত্তা প্রদান হোক, আপনাদের করতে হবে। এই প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা ড্রেস কোড থাকে, নির্দিষ্ট পোশাক থাকে, তার একটা নির্দিষ্ট আইডি থাকে, মানে আইডি কার্ড থাকে। আমাদের প্রতিষ্ঠানের জন্য সেটা করতে হবে। আমরা প্রাথমিকভাবে এটার একটা মনোনয়ন নেওয়ার চেষ্টা করেছি, সেটা মনোনীত অবস্থার মধ্যে চলে আসছে। কাপড়টাও আমরা দেখেছি, কাপড়ের রং দেখেছি, অনেকে পছন্দ করছে, আরও অনেকে আমরা দেখাবো ইনশাল্লাহ। তো এই কাপড় একটা নির্দিষ্ট শ্রেণীর, নির্দিষ্ট ধরনের কাপড় সবাইকে পরতে হবে, নির্দিষ্ট ধরনের টুপি সবাইকে পরতে হবে বা পাগড়ি সাথে থাকবে, পরতে হবে। এরপরে বোরকা, একটা নির্দিষ্ট বোরকা পরতে হবে। এই ছাত্রছাত্রীগুলো যেখানে যাবে একটা আইডি কার্ড বহন করবে, তার নির্দিষ্ট আইডি কার্ড তার গলায় ঝুলানো থাকবে। এটা দেখলেই যেমন মানুষ বুঝবে যে না একটা উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, তেমনভাবে নিজেদের মধ্যে একটা তৃপ্তি আসবে, না আমার সন্তানটাকে দেখতে ভালো লাগছে, আউটলুকটা তার যে বাইরে দেখতেছে এটাই তো ভালো লাগতেছে। তো এইভাবে তারা যখন একসাথে যাবে একটা জান্নাতি পাখি, হ্যাঁ সেই কোরআনের পাখি তাদেরকে লক্ষ্য করা যাবে। তো আপনারা সেই দিকে খেয়াল করবেন, এই সমস্ত ব্যয় আপনাদেরকে বহন করতে হবে। এই খাতা কলম পেন্সিলগুলো আপনারা এখান থেকে কিনবেন। তো এই কেনার ফলে যে অর্থ থাকবে, এই অর্থের কিছুটা হয়তো আপনার লাভ থাকবে, মুনাফা থাকবে। এই লাভ মুনাফাটাকে আমরা ছাত্রদের কল্যাণে, প্রতিষ্ঠানের কল্যাণে ব্যয় করব, এটা অন্য কোথাও যাবে না। সুতরাং আপনারা যদি এখান থেকে একটা জিনিস ক্রয় করেন, এই আপনাকে তো মেমো করেই দিবে, স্লিপ দিয়ে দিবে, নিশ্চিত আপনি ক্রয় করেছেন। এই ক্রয়ের ফলে যেটুকু উপকার হলো, বাজার থেকে কিনতেন, বাজারের উপকারিতা বাজারের দোকানদার লাভ করতো, কিন্তু আপনার সম্পদ, আপনার সন্তানের জন্য একটা খাতা ক্রয় করলে এর উদ্বৃত্ত অর্থটা আপনার সন্তানের উপকারেই ব্যয় হবে। সুতরাং এখান থেকে কিনলে আপনার সন্তান লাভবান, বাজার থেকে কিনলে আপনার সন্তান লাভবান না, দোকানদার লাভবান। সেই কারণে আপনারা আপনাদের যা কিছু প্রয়োজন আমাদের জানাবেন, আমরা এখান থেকে বিক্রয়ের জন্য একটা সেল রাখবো ইনশাআল্লাহ, সেখান থেকে বিক্রয় হবে ইনশাআল্লাহ। তো আমি আমার কথা দীর্ঘায়িত করছি না, সকলকে সাধুবাদ, মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মিলিতভাবে সকলকে অগ্রসর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরু ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম। এখন